হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষপানও করে নিতে পারে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম। বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলে মেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না, কলিজা ছটপট করে না? হয়তো তাই, নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কিনবে কেন? কেন কিনবে? কেন চলে যাবার এত তাড়া? আবরার আকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তু দেখা মেলা ভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশা চাদরে মুড়ে রয়েছে, যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তা দুই পাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনা এবং অপর পাশেরটা জানা নেই। অহনা ব্যালকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আহাদ, ইভান, আমান, সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। একজনের উপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যাস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে। কাটকাট স্বরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না। তক্ষুনি বদের হাড্ডি চারটাই আবরারের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবেই, জেদ ধরে বসে। অগত্যা তাদের নিয়েই পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। অহনাদের বাড়ির বন্ধ গেটের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে, অনুনয়ের স্বরে বলতে, বনু প্লিজ আমাকে বল, আদ্রিতাকে নিয়ে যেন না চলে যায়। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এখানে ফিরে যেন আদ্রিতাকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় না অহনার নিকট, বরং দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে চলে আসে এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, আদিতা প্লিজ চলে যেও না, আই নিড ইউর ব্যাডলি, প্লিজ সান। লাগেজে নিজের প্রয়োজনীয় সকল কাপড় চোপড় ঢুকিয়ে সেই লাগেজের উপরেই বসে আছে আদ্রিতা। মনটা বেশ খারাপ। একটু আগেই মা এসে জানালো সন্ধ্যা 6টায় ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা। জামা কাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞাসা করেছিল, কেন মা, আবরা তাসলিম তো থেকে যেতে বলল। তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয়, দুর্বল হয়ে পড়েছ আদ্রিতা, অথচ তুমি ভুলে গিয়েছো আবরার তাহসিন তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল। আদ্রিতা ভুলে গিয়েছিল সত্যি, তার মনে নেই কিছু, মনে করার চেষ্টাও করেনি। শুধু এটুকু বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহায়া মনটা বারংবার বলছে, আদ্রি তুই যাস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকটে। তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা। কল আসেনি, এসেছে মেসেজ। আদ্রিতা চটজলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে। টি টেবিলের ওপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢোকে। আননোন নাম্বার থেকে একটা 8 মিনিটের ভিডিও এসেছে। কাঁপা কাঁপা হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা, আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো, এই বিছানায় আবরারের সঙ্গে লেপ্টে রয়েছে সে। অধরে অধর মিলিত দুজনার। আবরারের হাতখানার পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা। এটা তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে, হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়ই। তলপেট মোচড় দিয়ে উঠছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গতকাল রাতেই সেই ঘটনা অনুভব করছে বলে। আবরা তাসরিন বড়ই বেহায়া এবং উন্মাদ হবে না? সর্বক্ষণ উন্মাদনায় ভরা ডাকরোমান্টিক মুভি দেখে কিনা? সেই সব হিরোদের মতোই তো হচ্ছে। আদ্রিতার ভাবনার মাঝেই একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে।
এটা দেখে একদিন কাটিয়ে দিব, কালকে ডেট ছাড়া হট পিক দিও, সেটা দেখে কালকের দিন কাটিয়ে দিব, অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ লুকিয়ে ঘুমাবো। ওকে জান? আর 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 যদি পরশু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই, পা কেটে হাতে ধরে দিব। মাইন্ডি। আদ্রিতা 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে, আবরার তাসরিন, কবে জানি আপনার বেপরোয়া রোমান্সের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার। তারপরে শেষের লেখাটুকু মনে পড়তেই কলিজা কেঁপে ওঠে। তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে। ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে বলে, আদ্রিতা, দ্রুত করো, বেরোবো আমরা। চমকায় আদ্রিতা হাতে থাকা ফোনের সাউন্ড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলে, আমি রেডি, চলো। আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে। চমকানো আদলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আবরারের সাথে কন্ট্রাক্ট করিও না, সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে। আদ্রিতা ঠোঁট উল্টায়, মনে মনে বলে, অলরেডি জেনে গেছে মা। আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা। ওই তো কালো রঙের স্যুটবুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। বয়স বেড়েছে, তবে বোঝার উপায় নেই, এখনো আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। আতিয়া মুচকি হাসে, নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট। আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পড়ে নেয়। এত লেট হলো যে? আদ্রিতা লেট করিয়ে দিল। তারপর বলো, ফ্লাইট কখন আমাদের? আরিফ হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, এই আর আধ ঘন্টা। তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতেই পারিনি আমি। আতিয়ার হাসি মুখখানা কালো হয়ে যায়, মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল, চলে এসে বোধহয় ভুল করলাম। তোমার ছেলে থাকলে কখনো আসতে পারতো না, তাই তো আমি প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুর নিয়ে গেছি। বলেই উচ্চস্বরে হাসে আরিফ। তবে আতিয়ার হাসি পায় না, বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে। আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাবার পরে আরিফ কল করে আতিয়াকে, কেঁদে কেঁদে বলে, আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়ার, একটু রিল্যাক্স চাই, শান্তি চাই। তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকবো, আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব। তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও। আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল। কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে, আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোণায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে, অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর 2 হাত মেলে দিয়ে ডাকবে, বলবে, মামনি বাবার কাছে এসো। কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর। হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, শূন্যে তুলে গাড়িতে বসিয়ে দেয়। চিৎকার করারও সময় পায় না আদ্রিতা, কিছু বুঝে উঠতেও পারে না, শুধু শুনতে পায়, আবরার তাসনিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, বলছিলাম না কলিজা ঠান্ডা না অবধি তোর মুক্তি নেই। আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুরে থাকার কথা, তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা। লম্বা ভিড় জমেছে, সকলের পেছনে ওরা। চেকিং করবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান, আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে, আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কার্যকর্মে
শেষ পর্যায়ে পৌঁছে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে। মাথা ভনভন করে ঘুরছে যে এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল 7টায় ফ্লাইটে নয়, বরং রাত 12টার ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে, চল শ্যাম, তোর মাকে নিয়ে আসি। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছন থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগে না বুঝি? আবরার বোধহয় বিরক্ত হলো, চোখ মুখ কুচকে বলে, বউ কেমন শব্দ? আহাদ বলে। বউ একটি খাঁটি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধহয়। চোখ রাঙিয়ে আমানের দিকে তাকাতেই আমান বলে, তো কি সিএমের মতো আমরাও মা ডাকবো? অবভিয়াসলি আদ্রিতা তোদের সবার মা। না। আমান, আহাদ, ইভান দুই হাতে কান চেপে অসহায় স্বরে না বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপ, স্টুপিড, পাতার মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক। সেখানে আপাতত কুয়াশায় ঢেকে আছে। থাকারই কথা, সবে সকাল 7টা বাজে। শীতের মরশুমে 7টা মানেই ভোর সকাল। এখনো সূর্যমামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় খুঁটি গেড়ে বসে আছে। সূর্য উঠলে আবরার গাট্টি বোকচা নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলে, আদ্রিতা আমার ক্রাশ, ভাবি ডাকতে বলতো, মেনে নিতাম, তাই বলে মা? আমারও তাল মেলায়। মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে। সিয়াম খিলখিল করে হেসে ওঠে, গান ধরে উচ্চস্বরে, জলে আগুন বুকেতে দে আগুন নিভাইয়া দে, ট্রেরা বেড়া লাগাইয়া হাদিমু, সবকিছু শেষে কইরা ফেলাইয়া হাদিমু, মনির আগুন তুই নিভাইয়া দে, ওই রূপের ঝলকেতে গেছি হারাইয়া। বড়ই শ্রুতিমধুর সিয়ামের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে। তবে এই মুহূর্তে দীপজলের বিখ্যাত গানে তালে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাদ বলে, আদ্রিতাকে আপু ডাকবো। ইভান বলে, হ্যাঁ, আমিও ভাবি ডাকবো। আমান বলে, আমিও ভাবি ডাকবো। কি সুন্দর দেখতে, আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব। ক্যাপশনে লিখব, এইরকম একটা সুন্দর মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তোলে, 2-1 পা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আর এক হাতে আমানের সদ্য বেড়ে ওঠা ছোট্ট দাঁড়ি টানতে টানতে বলে, ভাইয়া, কতদিন আগে তোর হাত ভাঙলো না? যে গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিলি, সেই গাড়িখানা আবরার তাসনিনের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বুঝে তোর চোখ দুটো গেল। আমান চমকে ওঠে, 2 পা পিছিয়ে যায়, শুকনো ঢোক গিলে তাকায় আবরারের পানে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয়ে কলিজা কেঁপে ওঠে আমানের। তাড়াহুড়ো করে বলে, মা, আদ্রিতা আমার মা, সে আমার আপন না, রক্তের মা। আবরার বাঁকা হাসে। আমানের ডান গালে ছোট ছোট 2টো চাপড় মেরে বলে, দ্যাটস লাইক এ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার। দ্বিতীয়বার প্লেনে উঠছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডিঙিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে।
শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে। পাষাণ পুরুষ ধমকে বলবে, ইডিয়েট, প্লেনে উঠতে পারো না? তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে। প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে। ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার। অতবার প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার, ওদের পেছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই, গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়, ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকায়, বলে, আবরার, তাসনিম, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। আদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ঠিকঠাক ভাবে কথাও বলতে জানে না। আবরার শুনে ফেলে, মুহূর্তে কোমর জড়িয়ে ধরে আদ্রিতার। একটানে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিসফিস করে বলে, কথা বলতে না পারলেও রোমান্স করতে পারি ঠিকঠাক। হাঁসফাঁস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙের শুটখানা চেপে ধরে, বিড়বিড় করে বলে, এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে। আবরার ভুরু কুচকে বলে, কেয়ারলেস। আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলে, লজ্জার শরম আপনার না থাকতে পারে, আমার আছে, ছাড়ুন। আবরার ছাড়ে না, বরং বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড় দেওয়া জায়গাটা বেশ জ্বলছে, তবুও টু শব্দ করছে না। মুখ খুলে আবরার নিজেই সামনে থাকা মনিটর টাইপের টিভিখানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা। চোখ খোলে আদ্রিতা, ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আজ যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম, কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাগ বা বিরক্তি হবার কথা ছিল, তবে আদ্রিতা হেসে ফেলে। এক হাতে মুখ চেপে মৃদু হাসে, মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করছিল? আবরার একখানা গান সিলেক্ট করে। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইটটা নিভে যায়, জ্বলে ওঠে নীল রাঙা লাইট। আবরার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে, ভলিউম একটু বাড়ায়। গানের তালে তালে আবরারও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায়। এবার জোর করে নয়, বরং হাঁচকি স্বরে বলে, কাছে আসবে? আদ্রিতা আবরারের হাতের ওপর হাত রাখে। সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের ওপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে। আবরার হাসে। আদ্রিতার টপসের ফাঁকে হাত ঝোঁকাতে যায়, বাধা দেয় আদ্রিতা, বলে, সবসময় এসব কেন? আজকে গল্প করি, চলুন। আবরার বিরক্ত হলো বোধহয়, কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোমান্স। আধা ঘন্টা জার্নির শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। চেকিংয়ের ঝামেলা নেই। সিয়াম এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায় হায়, কোনো পরী তো দূর, একটা শাকচুন্নি, ডাকিনী, যুগিনী, মেছো পেতনি, চুড়েল, স্কন্ধ কাটা, হাত পা কাটা কোনো মেয়েকেই চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো?
পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপ থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না, হয়তো নিরামিষী হবেন তিনি। আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে, কিরে ভাই, মেয়ে দেখেছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো, সিয়াম কোনো মেয়ে রিজেক্ট করে না। আহাদ পাশ থেকে বলে ওঠে, রাইট, মেয়েদের ম্যানেজ করার এবিলিটি সিয়ামের নেই। তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমটনে তাকায় আহাদের পানে, দাঁতে দাঁত চেপে বলে, শালা আমি মেয়ে রিজেক্ট করি না, পরি রিজেক্ট করি। ইভান বলে, ভাই তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না, পরি তাকাবে তোর পানে। রাগ করতে গিয়েও করতে পারে না সিয়াম। আসলেই তো, তার পানে কোনো মেয়ে তাকায় না, পরি তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘ শ্বাস ফেলে সিয়াম, অসহায় স্বরে বলে, ভাই ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নেব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে, ভাই আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথেই বিয়ে দিব, চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলে এমনটা হয়। একটুখানি ব্যথা পায় পায়ে, মৃদুস্বরে আহ বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকায়। ট্রলিখানা মাঝারি বয়সের একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটা আওড়াচ্ছে। সেই সরিতে আদ্রিতার মন গলেও আবরারের গলে না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়, উল্টে পড়া ট্রলিটিকে আবারও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরা তাসনিনের বাহু ধরে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন? আবরা জবাব দেয় না, ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাঁধ হতে। তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বহু ব্যথা পেল, ফোন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, ওরে শালা, ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস, আর বাইরে সামান্য গাছের সাথে গুঁতো লাগলে গোটা দুনিয়ার সকল গাছকেই উপড়ে ফেলিস। ভাই তুই সাইকো না, তুই হলি গিরিগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড় ভোলাভালা, মনটা বেশ নরম। নিজে মারলে আদর, আর অন্য কেউ তাকাইলেই মেজাজ গরম। গুরু তোমার তুলনা নেই, তুমি বিশ্ব সেরা। আমার আবার বিখ্যাত প্রেমিক সিয়াম, তোর নেই কোনো পেরা। পুলিশ আবরারকে বুঝিয়ে সুঝিয়ে চলে যেতে বলে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে আবরার। অতঃপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খোলে। পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, আরে ওকে? আদ্রিতা চড়জল দিয়ে ওঠে, একদম ওকে, কিছু হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে নেয় আবরার। লেটস গো। আবারও সকলেই হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা লেগার গ্রেনেড রাখা আছে। গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। গার্ডের থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হাঁ করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনো দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিংয়ে সেরা, তাই সে গাড়ি চালানোর প্রস্তুতি নিচ্ছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে,
এই দাঁড়িয়ে আছো কেন? এসো। আদিতার শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথেই আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে, এখন আর ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। যেচে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে, আর আদ্রিতা লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুরের দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলির মধ্যেও মেরিনা বাই সান্ডস অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত। মেরিনা বাই সান্ডস হোটেলের 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল সাঁতার পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়, সিটবেল্ট খুলে ফেলে। তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা পাশ ফিরে আবরারের মুখ পানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পলব টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছুটা বলতে যায়। তার আগেই আবরার কমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি? আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসিফ। বাকিরা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, আই ফাক ইডিয়েট। তারপরে গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে। বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সবকিছু সেট আপ করো কুইক। বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে চাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আর মনে পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বোকাঝোকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল, হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো, তার মাঝখানে লেখা আবরার লাভ আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হবার সুযোগ পেল না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সবসময় ভোলা ভালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার এবং আদিতার বাসরে খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলে বাকি রয়ে গেছে খাটটা। মেরিনা বাই সেন্টস হোটেলের 20তম তলায় একদম কর্নারের রুমটায় আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষই রাত্রি যাপন করবে। আবরারদের কক্ষে বিশেষত হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বলে ভুল হবে, বড় বড় অক্ষর লিখেছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের উপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল করে নিস। কক্ষর সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানে গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনি দেওয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চাইছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছুই জানে না। টনির দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো, এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে।
কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, শি ইজ মাই ওয়াইফ, দেখে রাখবেন। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না, গাল ফুলিয়ে আবরারের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুধুটা এখনো একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার, কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেলে বসে আছে টনি, কালো রঙের জুতো পরা, পা জোড়ার সামনে থাকা টি টেবিলের উপর রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটির হাসে, চোখে থাকা কালো রঙের সানগ্লাসটা খুলে বলে, আবরার তাওসিন যে বসুন। আবরার বসে না, আশেপাশে তাকে কিছু একটা খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশেই একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তেই একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারোর সাহায্য চাইতে থাকে। টনি ভরকায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বাকি গার্ডগুলো অবাক হয়েছে। কয়েকটা গার্ড আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে। তিনি শুকনো ঢোক গিলে বলে, একা এসছ আবরার তাওসিন, আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুর মাটিতে। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের ওপরে পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখা। টনি জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইতিমধ্যে তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিনের সেটা ভালোভাবেই জানে সে, তাই নতস্বরে বলে, মারলে কেন তাকে? আমার বউয়ের প্রাণে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবো। ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাওসিন, হাজারো মেয়ে তোমার জন্য পাগল, তাহলে একটা মেয়ের জন্য পাগলামি মানে কি আছে তার মধ্যে? আহামরি সুন্দর না, সে তোমার উপযুক্ত নয়। আবরার দাঁতের দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলানোর কতই না ফোন দিয়ে এঁটেছিল। জাল দলিল বানিয়ে এনেছে। আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইড নেবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আসফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিনের মুখ দেখেই প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনিন নয়। নিজ বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডেরা বড় বড় নয়নে তাকে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে। অনেক খুঁজে খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে, তাকেই তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবাই নিজের অ্যাপার্টমেন্টে ঢুকেছে, এখনো ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকেই বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে। হুজুরকে সোফায় বসায়। আবরার ভুরু বাঁকি তাকাতেই সিয়াম বলে, অমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চমকায়,
লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এক্ষুনি, কোনো প্রিপারেশন ছাড়া? ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনলো। পরার সময় দিবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে, শার্টের দুইখানা বোতাম খুলে সোফায় গায়ে এলিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয় পেল, শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা কাবিন কত লিখবে রে? 10 কোটি, 20 কোটি নাকি 30 কোটি? ক। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে। 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে। কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখবো আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে, আমার কলিজা, লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহাবিরক্ত। বিয়ের কার্যকর্ম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল। তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতা, ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে দিয়ে দিব, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। হুজুর কাচুমাচু হয়ে বসে আছে। তিনি বাংলাদেশি, চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিন সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে ওনার। বলা বাহুল্য, এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়া ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিনের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না কাবিনে ছেলে খেলা হচ্ছে। নিজের কলিজা কখনো কাবিনে লেখা যায়? হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে, কি হলো হুজুর, মটকা মেরে গেলেন কেন? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খোলে, মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিচ্ছে, কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে, মাথা তুলে তাকায় আমরা তাসনিনের পানে। কি সুন্দর মুখখানা, দেখেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু স্বরে বলে, বাবা কাবিন নিয়ে ছেলে খেলা করা যায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তারপরেও রুমে এসি চলছে। তবুও কি আবরার ঘামছে? না হলে শার্টের বোতাম খুলবে কেন? ধবধবে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর নির্লজ্জ আদ্রিতার নয়নজোড়া সেদিকেই যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত, তখনই শুনতে পায়, সবাই যা করবে আমাকেও তাই করতে হবে। ইউ নো হোয়াট, আবরার তাসনিন ইজ ডিফারেন্ট। সে নিজের রুলস নিজে তৈরি করে। আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, কথার কি শ্রী, যেন সে মহারাজা। হাতি কোথাকার, মুখে রসকস নেই, আস্ত একটা করলা, যে আসছে আমাকে বিয়ে করতে। ও হে আদ্রিতা, এই হাতি তোকে ধবও দিতে দিতে আর চুবু কেটে কেটেই মেরে ফেলবে। হুজুর বলে, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুতে হয়। আবরার স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার। এখন আপনারা না থাকলে এখনো বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে ওঠে, বুঝছি ভাই বুঝছি, তুই মুখটা বন্ধ কর। লজ্জা শরমের মানেটাও তো বুঝিস না। আবরার ভুরু বাকি তাকায় সিয়ামের পানে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে, কাবিন লিখুন 10 লাখ। বাদশা যে আবরার। 2 কোটি লিখুন। আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে, অ্যান্ড ওর লাশটাও আমার বাড়িতে কবর দেওয়া হবে। আদ্রিতা ভয়াত্মক দৃষ্টিতে তাকায় আবরারের পানে, উচ্চস্বরে বলে ওঠে, আমি বিয়ে করব না। উনি কি বিয়ে করছেন, নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছেন? হুজুর মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলে। আহারে, ফুলের মতো মেয়েটা, কি সুন্দর দেখতে, কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল? মেয়েটিকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করছে আবরারের সঙ্গে।
সুন্দর চেহারা দেখে ফেঁসে গিয়েছিল, কিন্তু এখন বিয়ে করব না বলতে ফুল কনফার্ম হয়ে গেল। আবরার তাসনিন তুলে এনেছে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখ পানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখে চোখ মিলিত হতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে ওই নয়নে? কেন সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপেট মোচড় দিয়ে ওঠে? কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে? এসব যে কি হচ্ছে তার সাথে কে জানে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। আবরার বলে, বিয়ে করবে না? জবাব দিতে পারে না আদ্রিতা। কিভাবে বলবে হ্যাঁ চাই না? গলা দিয়ে আওয়াজ বের হবে? কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলে, শুরু করুন। হুজুর করুণয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা, স্পষ্ট স্বরে বলুক করব না বিয়ে। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আহত হয় উনি। হতাশ্বাস নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে, মা যাও বাবার পাশে বসো গিয়ে। আদ্রিতা রাগের দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে, মা ডাকবেন না আমায়, আমি আদ্রিতা। কিন্তু আমার মা। আমান ভাই, সিয়াম ভাইকে কিছু বলুন। আমান ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, তুমি আমারও মা। আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে, তুমি আমাদেরও মা। আমরা তোমার সন্তান। বিরক্ত আদ্রিতা তাতে দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসে। সেই মুহূর্তে মিউ শব্দ দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। অ্যানি এক দৌড়ে আদ্রিতার কোল দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে। সিয়াম বলে, আবরার তাহলে তুই এনিকে আমার জন্য মিস্টার শেখকে সুইজারল্যান্ডে পাঠাইছিলি? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত। ভুলভাল লিখছে না তো আবার? হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে, বলে, এখানে তোমার সাইন লাগবে। সঙ্গে সঙ্গে হুজুর থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতা সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরিয়ত মোতাবেক কালেমা পড়ে কবুল বলানো হয় দুজনাকে। শেষ পর্যায়ে মোনাজাতে ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে 1 বান্ডেল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? ওই 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে, বিয়ে করবে আমার আব্বা, তারপর করবে বাসর, সব কাজ আমাকে দিয়ে করাবে যেন আমি তার চাকর, ভালো লাগে না। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন যায় হুজুর। একবার পেছন ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভুলে না। ওরা চোখের আড়াল হতেই আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে। আমানের পানে তাকিয়ে বলে, তাদের জন্য কোন রুম বুক করেছিস? ওই তো পাশেরটা। আমি আর ও ওই রুমে থাকবো, তোরা এখানে থাক। আমান, আহাদ এবং ইভান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখ পানে। আশ্চর্য স্বরে বলে, তোদের জন্য এই রুম সাজালাম। আবরার যাবার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোমান্স করতে অসুবিধা হবে, ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, আর কোনো কথা নয়, চলে যায়। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই আমাদের, বউ ছাড়া বাসর করব। সিয়াম থাকলে এতক্ষণে একটা কবিতা আবৃত্তি করে ফেলতো। ইভান বলে, এই আমি ট্রাই করি শিয়ামের মতো। বাসর ঘরে বর নেই, চলে গিয়েছে অন্য রুমে। আমান চোখ মুখ কুঁচকে ফেলে। কবিতা? সে তো সিয়ামকেই মানায়, তোকে মানাবে না শালা, চুপ থাক। সিয়ামদের রুমটা একদমই সাদামাটা, শুধু বড়সড় একটা বিছানা রয়েছে।
আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে। আদ্রিতা নিজের কোলে থাকা অ্যানিকে নামিয়ে দেয়। ভয়ার্থক অ্যানি আদ্রিতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে। আদ্রিতা আবরারের মুখ পানে তাকায়, নিচু স্বরে বলে, এখানে কেন আসলাম? আবরারের সোজা সাপটা জবাব, রোমান্স করবো বলে। আমি জানি রোম্যান্স ছাড়া কি বোঝেন আপনি, কিন্তু আমি বুঝছি না ওই সুন্দর রুম ছেড়ে এখানে কেন? জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভুরু কুঁচকে ফেলে আদ্রিতা। এ আবার কি দেখাবে? আবরার খাটের পাশে থাকা লাগেজ খুলে ল্যাপটপ বের করে। সঙ্গে সঙ্গেই প্রচণ্ড জোরে শব্দ হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে। আবরার খাবার পরিবেশন করছে। এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন ধরনের খাবার। অ্যানির জন্য স্পেশাল সেদ্ধ মাছও অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাটা বেছে খেতে দিচ্ছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে, কোনো বাহানা করছে না। কারণও রয়েছে, গত 2 দিন খেতে পায়নি। কে দেবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটায় একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে, লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্যকে পরিয়েও দিতে জানে, মেহেন্দি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলে রয়েছে। একা একাই সব পারে সে। আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো, সেটা প্রথমে আদ্রিতাই পরতো। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাজতে শুরু করত। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়ও নি, বরং গম্ভীর ব্যস্ততার সাথে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময় তো ঠিকই লুচ্চার মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে ভেংচি কেটে বিড়বিড় করে বলছে, হাতির বাচ্চা, রোমান্টিকতার রাও জানে না, বউ প্রথমবার শাড়ি পরছে, কোথায় একটু সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে, তা না, গেলার ধান্দায় ব্যস্ত। ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে ঢুকিয়ে দিই। আদ্রিতার বিড়বিড় করে বলা কথা বোধ হয় শুনতে পেল আবরার, তাই ভুরু বাঁকিয়ে জবাবে বলে, আমি দেখতে শুরু করলে তো আবার বলবেন, প্লিজ এভাবে দেখিয়েন না। আপনার চোখ দুটো আমার কলেজা কাঁপিয়ে তোলে। মাথা নিচু করে ফেলে আদ্রিতা, ঋণী ঋণিয়ে বলে, বলবো না? যখন তাকান মনে হয় ওই চোখ দিয়েই গিলে খাবে নামায়। কি ভয়ঙ্কর আপনার দৃষ্টি এবং মুখের ভাষা। আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে, আমার ছোঁয়া আরো ভয়ঙ্কর। আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতা খাবারের থালা হাতে নেয়, মনে মনে বলে, সে কি আর আমি জানি না, ডার্ক রোমান্সের উপর পিএইচডি করে ফেলেছেন। চুমু খেলে তো মনে হয় 1 ঘন্টার মধ্যেও ছাড়বেন না। চুমু তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নেবেন, জানা আছে আমার। কপাল খারাপ, তাই আপনার পালায় পড়েছি। অল্প দিনই জীবন বিসর্জন দিতে হবে আমার। হন্ততন্ত সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে, তখনই একটা মেয়ে ওড়না বেঁধে যায় হাতে। প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে রাখছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি স্বরে সরি বলে ওঠে কয়েকবার এবং যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কোয়ার ন্যায় ওষ্ঠ মেলে হাসি দিয়ে বলে, হ্যালো, আমি ইশেরা, বাংলাদেশি। সিয়াম এতটাই হন্তদন্ত হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা ভুলেই গিয়েছিল। অগত্যা রমণী নিজের হাত গুটিয়ে নেয়, ঠোঁটের কোণের হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তে ভিড়ের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজল কিন্তু আর পেলই না। আহাত সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই কয়েকবার জিজ্ঞেসও করে ফেলেছে, কোন মার্কেট থেকে কিনেছিস ঘড়ি? আমিও কিনবো। আমান মাছি তাড়ানোর মতন হাত নাড়ায়। সিয়াম মিথ্যা বলছে, ওর জয়েন্টে জয়েন্টে মিথ্যা লুকিয়ে আছে। ইরফান বলে, না রে ভাই না,
ঘটনা সত্যি দেখছিস না কেমন হা হয়ে গিয়েছে? প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলেছে, বেচারা হজম করতে পারছে না। সেই মুহূর্তে সিয়াম মৃদু হেসে ওঠে, বিড়বিড় করে বলে, ওহে আমার ইশারা, তুমি তো করে দিয়েছো আমায় দিশেহারা। মন দিল কিডনি নারী ভুড়ি সবাই নিয়েছো কেড়ে, প্রেম নামক অসুখ আসছে আমার দিকে তেরে। আবরা তাসনিন নামের মতো মানুষটাও পারফেক্ট, তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে, ওপরে দুটো বোতাম খোলা, কোনোই অবধি হাতা গোটানো। এক হাতে কাঁটা চামচ এবং আরেক হাতে ছুরি ধরে খুব যত্ন সহকারে মাংসের টুকরো কাটছে এবং মুখে পুড়ছে। গোলাপি অধর নিয়ে খাবার চিবাচ্ছে। যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ ওপর নিচ হচ্ছে। ইস, শরীর জড়িয়ে ওঠে আদ্রিতার। তলপেটে নানা রঙের প্রজাপতিরা সুশ্রুতি দিচ্ছে। আজকে তাদের বাসর। এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছুবে নাকি ছুবে না, ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসে। এই মুহূর্তে লোকটার মুখ থেকে ভালোবাসার কথা জেনে নেবে কি? অবশ্যই এটাই সুযোগ। ইতিমধ্যে আদ্রিতার খাওয়া শেষ, হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল। খেদে তবলা হয়ে গিয়েছে সে। এই মুহূর্তে জম্পেশ একটা ঘুম দেবে। আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে তারপর বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ, টিস্যু দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে। আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায়, দুই ভুরু আড়াআড়ি ভাবে কুচকায়। আই হেট লাভস। আদ্রিতা কপাল কুচকায়। তাহলে আমায় বিয়ে করলেন কেন? একটু হাসলো বোধহয় আবরার। ডান হাত বাড়িয়ে বড় আঙুল দ্বারা চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ, পরপরই ওষ্ঠে হাতের আঙুল সরিয়ে গলায় নামায়। নিজের মাথাখানা একটু এগিয়ে ফিসফিস করে বলে, তোমাকে দেখলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় শুয়ে দেওয়ার জন্য। কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের উপরে থাকা তিল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি। ফোঁসে ওঠে আদ্রিতা। আবরারের হাতখানা ছাড়া মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে টেনে ছেড়ে দিতে, টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট মেরি জান, অ্যান্ড এই খারাপ আবরা তাসনিনের পেট পার্টনার হয়ে তোমাকে সারা জীবন থাকতে হবে। বয়ে গেছে আমার, চলে যাব বাংলাদেশে। আসিফ বাকিটা শেষ করার আগেই আবরার আদ্রিতার গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, পরপুরুষের নাম মুখে আলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মাইন্ড ইট। সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয়। ভয়াতক আদ্রিতা কাচুমাচু হয়ে বসে, কলিজাখানা কাঁপছে তার। আখি পল্লবে ভিড় করছে অশ্রুকোনা। এই মুহূর্তে অতি প্রিয় আবরা তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ঙ্কর আবরা তাসনিন, আমার মরণ আপনার হাতে লেখা আছে। ইয়েস, অ্যান্ড আজকেই শর্টকাট করবে তুমি আমার নিয়ে, অ্যান্ড কেঁদে কুটে বলবে মেরে ফেলো না প্রাণ, মেরে ফেলো। লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার। দুই হাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ে, পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই আবরার বলে, জানো, মানুষ ভালোবাসা হারায়, তবু দিব্যি খুঁজে ফিরে সুখ। অথচ তারা কি জানে না যে ভালোবাসা হারায় তার ভালো থাকার হয় না? শুকিয়ে যাওয়া গোলাপও যত্নে রাখি, কারণ সেই গোলাপের প্রতিটা প্যাটেলে তার অমূল্য স্মৃতি নিয়ে আসে। আর আপনি তো আস্ত একটা মানুষ, যার প্রতি অনুভূতিও নিশ্চিম। তাই আমার কাছে আপনার মূল্য অনেক বেশি। আপনি যদি হারিয়ে যান, তবুও আমি আপনাকে যত্নে রাখবো মনে মনে চিরকাল। স্বার্থপর মানুষেরা কাছে আসে, আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত। তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না, কারণ স্বার্থ ফুরালেই তারা মুখ ফিরিয়ে নেবে। যে আপনাকে ভালোবাসে সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয়, আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয়, জীবনের বাইরে রাখা ভালো। আফসোস হয় মাঝে মাঝে
জানো, যারা আমার মন থেকে উঠে যাওয়ার তালিকায় আছে তাদের নিয়ে করুণা হয়। কতটা ভালোবাসার পরেও তারা নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি। অথচ আমি কি নিদারুণ ভাবে চাইতাম তারা থেকে যাক আমার এই ছন্নছাড়া জীবনটার সাথে। কিন্তু না, তারা তা করলো না। তারা তাই করলো যা করলে আমাকে সরিয়ে ফেলতে বাধ্য হয় তাদের মন নামক ক্যানভাস থেকে। কি আর করার, আমিও সরিয়ে ফেলি, মুছে ফেলি তাদের মন থেকে। আমি বড় অদ্ভুত এক মানুষ, সবটা দিয়ে ভালোবাসতে পারি ঠিক ততক্ষণ যতক্ষণ সে আমার বুকে ঘৃণার সংক্রমণ না ছড়াবে। জীবনের নাট্যমঞ্চে ভীষণভাবে ঠকে গিয়েছিলাম একদিন। যাকে চোখ বুজে বিশ্বাস করা যায় সেই মানুষটাই শীতল চোখে তাকিয়ে দেখেছিল তার দেওয়া কষ্টে কেমন ছটফট করেছি আমি। তীব্র কষ্ট হলে মানুষ হয় মরে যায় কিংবা সরে যায়, আমি কোনোটাই পারিনি। প্রকৃতির প্রতিশোধের রূপকথার গল্প আমার বিশ্বাস হতো না কখনো, তাই সমস্ত দেনা পাওনা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছিলাম। ঠিক যেমন করে অবহেলায় ছুঁড়ে ফেলা কাছের প্লেটটার মতো টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমার ভেতরটা। ঠিক যেমন করে গলার ভেতরে দলা পাকানো কানেরা ভিড় জমিয়েছিল আমার অন্ধবিশ্বাসের শেষকৃত্য। ঠিক যেমন করে কার্নিশে মুখ থুবড়ে পড়ে থাকা কাকের মতো আমার ভেতরটা মরে গিয়েছিল সবার চোখের সামনে, কিন্তু সবার অলক্ষ্যে। অমন করে, ঠিক অমন করে তারে কষ্টগুলো ফিরিয়ে দিয়েছিলাম একদিন। দিন শেষে পথের ভিখারি যতটা যত্ন নিয়ে খুচরো পয়সা গুনে, অতটা যত্ন নিয়ে গুনে গুনে ফেরতে দিয়েছিলাম সমস্ত কষ্ট। অথচ অবাক বিস্ময়ে আমি দেখলাম আমার ফিরিয়ে দেওয়া কষ্টে মানুষটা এক ফোঁটাও যন্ত্রণা হয়নি। কারণ এই পৃথিবীতে আমরা তার কাছ থেকেই কষ্ট পাই যাকে আমরা ভালোবাসি। এক জীবনে আমি 2 বার খুন হয়ে গেলাম। প্রথমবার তাকে ভালোবেসে, আর দ্বিতীয়বার এই সত্য জেনে যে সে আমায় কখনো ভালোবাসেনি। আমার কাছে তুমি মনে আগলে রাখা এক উপন্যাসের পাতার পর পাতা জুড়ে নতুন বসন্তের আভাস। আমার কাছে তুমি মানে শরতের নীল চাদরে মোড়া অবিরাম মেঘের আসা যাওয়া আলতো আবেশে পরক্ষণে তোমায় নতুন করে পাবা। আমার কাছে তুমি মানে স্বপ্ন মাখা এক গোধূলি, গভীর চোখের কোণে একা স্পর্শিত এক রং তুলি। এখন আর কাউকে বেঁধে রাখি না, কারোর প্রতিও আর রাখি না কোনো প্রত্যাশা। নিজের দীর্ঘ জীবনের নানা ওঠাপড়ায়, নানা অভিজ্ঞতায় জেনেছি কাউকে কখনো ধরে রাখা যায় না। যে যাওয়ার সে নির্দ্বিধায় যাক, যে থাকার সে তার সবটুকু নিয়েই থাক। কারো থেকে আমার আর বিশেষ কিছু চাওয়ার নেই, না যে কাউকে বিশেষ কিছু দেওয়ার। যে থাকার সে অল্পতেই থেকে যাবে, যে যাওয়ার সব উজাড় করে দিলেও চলে যাবে। এই শহরে কত মানুষ দেখি, তবে আপনার মতো কাউকে পাই না। আপনি অনন্য, আপনি চাঁদ ফুল। আমি রোজ কত কণ্ঠ শুনি, কিন্তু আপনার কণ্ঠের মতো কারো কণ্ঠ এত মধুর লাগে না। আচ্ছা, একজন মানুষের চেহারায় কি সব সৌন্দর্য থাকে? আমি তো জানি মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার আচরণে। আমি বলছি না আপনি অসুন্দর, আমি শুধু বলতে চাই আপনার কথা, আপনার কণ্ঠ আমার ভীষণ ভীষণ রকম প্রিয়। জানেন, আমি কখনো অমৃত পান করিনি, কিন্তু যখন আপনি বলেন ভালোবাসি, আমার মনে হয় আমি যেন অমৃত পান করছি। আচ্ছা, আপনি এত মায়াবী কেন? আচ্ছা, আমি কেন আপনাকে ভালো না বেসে থাকতে পারি না? যদি ভালোবাসা পাপ হতো, আমি কখনো সে পাপ করতাম না। ও হ্যাঁ, আপনাকে দেখলেও হয়তো আমি রোজ নিয়ম করে পাপে জড়াতাম। কথা থেমে গেল। মাসের পর মাস কিংবা বছরের পরে ভুল করেও যদি মনে পড়ে আমার হাজারো মানুষের ভিড়ে, আমার মুঠোফোনে ছুঁয়ে দিলেও কিছু কথা, খুব বেশি না, শুধু বলিও তোমায় মনে পড়ে। আমার তো তোমার স্পর্শের লোভ, একদম কাছে টেনে নেওয়ার, বুকে গভীরে জড়িয়ে নেওয়ার লোভ। অভিমানে আমি নরম আদর চাই, তুমুল বৃষ্টি যেমন মাটির তৃষ্ণা মেটায়, ঠিক তেমন গভীর উষ্ণ নির্ভরতার। আমি চাই তুমি আগে আসছো, কিছু না বলে হাত ধরে টেনে নাও।
আমার কপালে ঠোঁট ছোঁয়াও। তারপর আমি চোখ বন্ধ করে ডুবে যাব তোমার অস্তিত্বে। এই যে রাতগুলোতে একা একা লাগে, যখন নিঃশব্দ কান্না বুক ফাটিয়ে বেরিয়ে আসতে চাই, ঠিক তখনই তোমার আদর চাই, একটু প্রশ্রয়, একটু আশ্রয়, শুধু তোমার কাছে। তুমি যত দূরে সরে যাবে, মানুষ তত কাছে আসতে চাইবে, কিন্তু যেই মুহূর্তে তুমি হাত বাড়াবে, সবাই অদৃশ্য হয়ে যাবে, যেন কখনো ছিলই না। মানুষ যখন পুরোপুরি ভেঙে পড়ে, তখন সে ভাগ্যের হাতে সবকিছু ছেড়ে দেয়। এরপর আর তার কোনো নির্দিষ্ট চাওয়া থাকে না, পাওয়ার স্বপ্ন থাকে না, অপূর্ণতা কিংবা পেও হারাবার যন্ত্রণা হয় না। সে তখন সবকিছু মেনে নিতে শেখে। ভাগ্য কিংবা দুর্ভাগ্য, হতাশা তাকে ছুঁতে পারে না, আক্ষেপও তার মনে স্থান পায় না। সে উপলব্ধি করতে পারে ভাগ্যে যা আছে তাই সঠিক, সেটাই গ্রহণ করা সবচেয়ে বড় কল্যাণকর। নিজের লক্ষ্য, স্বপ্ন এবং আকাঙ্ক্ষার পেছনে অজস্র চেষ্টার পর ব্যর্থতার গ্লানিতে ডুবে গেলে, তবেই মানুষ তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যায়, নতুন এক আশার সন্ধানে।